সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে দেশের কয়েকটি বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। দেশের গণভোট, সংবিধান এবং সুপ্রিম কোর্ট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব গভীর আলোচনা সমালোচনা শুরু হয়েছে। যাই হোক, এর কারণ হলো যে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর পরবর্তী নির্বাচিত সরকারের কর্মকাণ্ড। এই বিষয়গুলো একটু বুঝতে গেলে পিছনের দিকে আমাদের একটু আলোচনা করতে হয়। সেটা হলো যে সংবিধান 1972 সালে সংবিধান গৃহীত হওয়ার পর এই সংবিধান 17 বার সংশোধন হয়েছে। অনেক মূলনীতির পরিবর্তন হয়েছে, আবার বাতিল হয়েছে। কাজে এই বর্তমানে যে সংবিধানটা আছে, অর্থাৎ বিদ্যমান সংবিধানটা 72 সংবিধানের অনুরূপ। এই সংবিধানে অনেক পরিবর্তন করা হয়েছে বিভিন্ন সময়ের প্রয়োজনে। কাজে সংবিধান একটা পরিবর্তনযোগ্য বিষয়। এটি দেশের মানুষের জন্য প্রণয়ন করা হয়, দেশের মানুষের মঙ্গলের জন্য এটিকে সংশোধন করা হয়। কাজে এটি সংশোধন করা যাবে না এই মর্মে যারা বলেন, তারা আসলে এটাকে ধর্মগ্রন্থের কাতারে নিয়ে যান। এটি কিন্তু কোনো ধর্মগ্রন্থ নয়। যারা সংবিধান রচনা করেছিলেন তারাই এই সংবিধান নিজের হাতেই কাটাছেঁড়া করে সংশোধন করেছেন। এটি শেখ মুজিবুর আমলে সংশোধন হয়েছে, মৌলিক পরিবর্তন হয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এটা হয়েছে এবং এটি তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আমলেও হয়েছে, আওয়ামী লীগের আমলেও সংশোধন হয়েছে। কাজেই এটা পরিবর্তনযোগ্য। যেহেতু এটা 17 বার পরিবর্তন হয়েছে, আরও 2-1 বার পরিবর্তন হয়, আরও 10 বার পরিবর্তন হয়, এটা কোনো অমূলক বিষয় নয়। এটি যুগ সমাজ সময়ের পরিপ্রেক্ষিতে মানুষের প্রয়োজনে এটি পরিবর্তন হতে পারে। এটা আমাদেরকে যে মাথায় রাখতে হবে। যে জিনিসটা হলো যে আমরা 54 বছরে কোনো গণতান্ত্রিক ধারায় আসলে রাজনীতি করতে পারে। কখনো কোনো গণতন্ত্রের ঝিলিক প্রকাশ পেলেও আসলে মূলত এই দেশে সত্যিকার গণতন্ত্রের স্বাদ এই দেশের মানুষ পায়নি। 2008 সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এটি তো পরিষ্কারভাবে একটা নির্ণয় ছিল নির্বাচনে। এটা প্রণব মুখার্জি তার বইতে উল্লেখ করেছেন যে কীভাবে এটা আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছে। এবং এই নির্বাচনের আগেই তখন শেখ হাসিনা বলছিল যে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার 11 সরকারকে আমরা তাদের সমস্ত কাজকে বৈধতা দেব, এবং তারা এই বৈধতা পাওয়ার স্বার্থে এবং এই সেনাবাহিনী প্রধান মনিরুল ইসলাম তার চাকরির স্বার্থে ইলেকশন কমিশন, সরকার, ভারত, আমেরিকা সমস্ত মিলিয়ে একটা কঠিন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, অর্থাৎ ভোট হয়েছে মাঠে আর ফলাফল নির্ধারিত হচ্ছে টেবিলে, এর মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসে দেয়। শেখ হাসিনা ক্ষমতায় আসেই কিছু মৌলিক পরিবর্তন করার জন্য হাত দেয়, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আবার 72 সালে সংবিধানে ফিরে যায়। সংবিধান থেকে 72 সালের সংবিধানে তার বিসমিল্লাহ ছিল না এবং আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস এটাও ছিল না। কারণ বিদ্যমান সংবিধানে ওইটি এখনো আছে। তো এইটা করার পরে তার দীর্ঘ দুঃশাসন, 17 বছরের দুঃশাসনে মানুষ যে অতিষ্ঠ হয়ে উঠছিল, গুম, খুন, হত্যা, নির্যাতন এবং বাক স্বাধীনতা হরণ, এই কাজগুলোর পরিপ্রেক্ষিতে এবং একনায়ক সুলভ বিভিন্ন ডিসিশন, গণবিরোধী ডিসিশন নেওয়ার কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল। এই অতিষ্ঠ হওয়ার রাজনৈতিক দলগুলো বিরোধিতা করলেও আসলে এই আন্দোলনকে তারা যৌক্তিক পর্যায়ে নিতে পারেনি। অবশেষে ছাত্ররা এই আন্দোলনে তাদের কোঠাবিড়ি আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের এক পর্যায়ে এসে তারা সরকার বিরোধী আন্দোলনে এটা মন নেয়। তখন রাজনৈতিক দলগুলোর পিছন থেকে সহযোগিতা প্লাস ছাত্রদের নেতৃত্বে একটা বিশাল গণ অভ্যুত্থান এবং বিপ্লব সংগঠিত হয় বাংলাদেশে। 5ই আগস্টে এর পট পরিবর্তনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় এবং সরকারের পরিবর্তন হয় এবং প্রধান বিচারপতি পালিয়ে যায়, বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে যায়, আওয়ামী লীগের 300 এমপি পালিয়ে যায় এবং ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত আওয়ামী লীগে পালিয়ে যায়। অর্থাৎ তাদের দুঃশাসন, তাদের মনোবল এতই তারা এতই মানসিকভাবে দুর্বল ছিল যে তারা যে অন্যায় অবিচার মানুষের উপরে করেছে, মানুষ যদি তাদের উপর প্রতিশোধ নেয় তাতে তারা বাঁচতে পারবে না। সঙ্গত কারণে তাদের এই পলায়ন। নতুন সরকার গঠিত হয় ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে।
অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দুঃখের বিষয় হলো যে একটা বিপ্লবের পর একটা বিপ্লবী সরকার গঠিত হওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং যাদের যে কজন সরকারের উপদেষ্টা নিয়োগ হয় তাদের চরিত্রে কোনো বিপ্লবের কোনো ছিটে ফোটাও ছিল না এবং তারা বিপ্লবকে বুঝেওনি বা তারা ওইভাবে ধারণ করেনি। এমন 2-3 জন ছাত্রনেতা ছিল, তারাও পরবর্তীতে তাদের নানান কারণে আসলে তারা বিপ্লবী চরিত্রকে ধরে রাখতে পারেনি। কিন্তু সবাই অনুভব করতেছিল এবং তৎ নিয়ে অন্তর্বর্তী সরকার অনুভব করতেছিল যে এক রাষ্ট্র সংস্কার হওয়া দরকার। রাষ্ট্র সংস্কার হওয়ার দরকার এই কারণে সংবিধান পরিবর্তন করা দরকার, এই কারণে সংবিধান সংস্কার কমিটি নামে একটা কমিটি গঠন করে দেয় এবং আর অনেকগুলো সংস্কার কমিটি বিভিন্ন কাজ করছে, বিভিন্ন বিচার ব্যবস্থা, যেমন এই যে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের একটা কমিটি ছিল। যাই হোক, এই রাষ্ট্র সংস্কার কমিটি দীর্ঘ সময়ে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যে একটা ডিসিশনে আসে। এখানে বলে রাখা ভালো যে বিএনপি শুরু থেকেই এই সংস্কারের বিরোধিতা করতেছিল, কারণ তারা পুনরায় বন্দোবস্তকে ধরে রাখতে চাইছিল। তারা দ্রুত নির্বাচন চাচ্ছিল, যাতে দ্রুত নির্বাচনে ক্ষমতায় যেতে পারে, অর্থাৎ কোনো পরিবর্তনে তাদের কোনো প্রয়োজন এটা তারা অনুভব করেনি। প্রয়োজনে ছোটখাটো কোনো পরিবর্তন যদি করতে হয় তারা ক্ষমতা জয় করবে। কিন্তু অন্তর্বর্তী সরকার এটাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য অন্যান্য দলগুলোর চাপের মুখে একটা সনদ তৈরি করে তারা, জুলাই সনদ। এই জুলাই সনদে অনেকগুলো বিষয়ে বিএনপির আপত্তি ছিল, যেটা সত্যিকার অর্থে এই আপত্তিগুলো না থাকলেই ভালো হতো এবং এই আপত্তিগুলোর কারণেই স্বৈরাচার প্রতিষ্ঠিত হয় এবং এই আপত্তিগুলা সলিউটেড করে এই কমিটি একটা সনদ তৈরি করে, সেটা হলো জুলাই সনদ। এবং জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য দলগুলো স্বাক্ষর করে। বিএনপির স্বাক্ষর করার পিছনে কি যুক্তি ছিল, কি কারণ ছিল, এটা পরবর্তী টাইমে এখন তো আমরা বুঝতেছি। বিএনপি পরিষ্কার বলতেছে, তারা বলতেছে যে যদি আমরা জুলাই সনদে স্বাক্ষর না করতাম তাহলে নির্বাচনটাই হতো না। তার মানে শুধু নির্বাচনে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, অর্থাৎ তারা জুলাই সনদ অনুযায়ী জুলাই সনদকে তারা ধারণ করে না এবং জুলাই সনদ অনুযায়ী তারা যে সংস্কার করবে এই মর্মে তাদের কোনো অঙ্গীকার মনের মধ্যে ছিল না। তো সঙ্গত কারণে নির্বাচন হয়ে যাওয়ার পরে তারা যেভাবে হোক 2-3 আসন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং এটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের নানান অভিযোগ রয়েছে। তারপরেও 2-3 সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পেয়েছে এবং সরকার গঠন করছে এবং সংসদ সদস্যরা শপথ নিয়েছে। এখানে উল্লেখ্য যে জুলাই সনদে উল্লেখ ছিল যে এখানে তারা নির্বাচিত হবেন, তারা 2টা শপথ নেবেন। একটা হলো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, আরেকটা হলো সংবিধান সংশোধন কমিটির সদস্য হিসেবে শপথ নেবেন। এই 2টা কথা জুলাই সনদে স্পষ্ট উল্লেখ ছিল। বিএনপি নির্বাচিত হয়ে শুধু তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন, সংবিধান সংশোধন কমিটির সদস্য হিসেবে তারা শপথ নিলেন, অর্থাৎ জুলাই সনদের প্রথমেই তারা জুলাই সনদের সাথে বিট্রে করলেন এবং ভায়োলেশন করলেন এবং এটাকে এক ধরনের গাদ্দারি করলেন। যেহেতু তারা আসলে সত্যিকার অর্থে সংশোধন চায় না, এটা বিভিন্নভাবে বোঝা গেছে এবং এই সংশোধন না চাওয়া এবং বিএনপির এই অন্তর্নিহিত দুর্বলতা প্লাস তাদের ইন্ধনে এটা বিএনপি চাচ্ছে যে এই যে গণভোট হয়েছে, গণভোট তো ব্যাপক অংশ যে হামুটের পক্ষে ভোট দিয়েছে, এটার একটা বাধ্যবাধকতা কিংবা একটা চাপ তারা অনুভব করেছিল। এরা কৌশলগতভাবে এই চাপটা কোর্টের ঘাড়ে চাপিয়ে দিতে চেষ্টা করলো। এটা তাদের ইন্ধনেই কোর্টে একটা রিট হলো যে গণভোট জুলাই সনদ কেন বাতিল বলে গণ্য করা হবে না। এটা আমরা ধারণা করছিলাম যে কোর্টে প্রথম দিনে এটা খারিজ করে দিবে, কিন্তু না, এটা কোর্ট যেহেতু গ্রহণ করছে এবং অবাক করে দিয়ে যে এটা রুল নিষেধ জারি করছে, কেন জুলাই সনদ গণভোটকে বাতিল বলে গণ্য করা হবে না। তো এর অন্তর্নিহিত কারণ এখন আমরা পরিষ্কার বুঝতে পারতেছি যে বিএনপির যে এই অনীহা সংবিধান সংশোধনের এরই প্রতিফলন ঘটতেছে যে কোর্টের মাধ্যমে যদি এরকম একটু অর্ডার নিয়ে আসা যায় তাহলে বিএনপির আর কোনো দায়িত্ব থাকে না। এখন গণভোট যদি অবৈধ হয়ে যায় এবং তাহলে অন্তর্বর্তী সরকার অনেক কাজই অবৈধ হয়ে যাবে, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানও অবৈধ এবং বৈধ হবে শুধুকারী চক্ষু এবং পুরাতন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা। আর কালীন সরকারের সমস্ত কাজ অবৈধ বলে গণ্য হবে, অর্থাৎ তারা যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করলেন এই নির্বাচনটা অবৈধ হয়ে যাবে। এটা একটা সাধারণ বিষয় যে সরকারের কোনো বৈধতা নাই, যেহেতু সংবিধানে
কোনো অন্তর্বর্তী সরকার ছিল না, গণভোট ছিল না, এবং যে 2026 সালে যে নির্বাচন হবে এটাও ছিল না। তাহলে সংবিধানের দোহাই দিয়ে বিএনপি যে এই গণভোটকে বাতিল করতে যাচ্ছে, চৌপুকে রেখে দিতে যাচ্ছে, তো সংবিধানের দোহাই দিয়ে এটা করতে গেলে পরে তো তাহলে তাদের বৈধতাও থাকে না, তাদের সরকারের তো বৈধতা থাকে না। তাহলে এরকম আইনগত দুর্বলতা নিয়ে মানে বিএনপির সরকার খুব বেশি দূর আগাতে পারবে না। এখন আমরা সাধারণ মানুষ বুঝতে পারতেছি যে সংবিধান যদি সংশোধন না হয় তাহলে তো জাতীয় সংসদেরও কোনো বৈধতা থাকে না। তারা যদি অবৈধ হয়ে যায় তাহলে তারা কাজ করবেন কিভাবে? এখন গায়ের জোরে যদি তারা চালাইতেছেন হয়তো চালাইতে পারবেন, কিন্তু পরবর্তী কোনো সরকার যদি আসে এবং বিপরীত মতাদর্শে, কিন্তু তারা আইনগত ফাঁদে পড়ে যাবে। এটা আমরা সাধারণ মানুষ বুঝতেছি, বিএনপি কেন বুঝতেছে না? বিএনপির মধ্যে এত যোগ্য লোক, এত বোদ্ধা মানুষ থাকা সত্ত্বেও এটা তারা বুঝতেছে না। এটা আমাদের একটা অ্যাসেসমেন্ট হলো যে লন্ডন বৈঠকের পর, অর্থাৎ জুলাই বিপ্লবের পর দেশের 2-3 দিন পরে বা একদিন পরে তারেক রহমানের দেশে ফেরার কথা, দেশপ্রেমিক নেতা হিসেবে একটা বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন নির্যাতিত হওয়ার কারণে। কিন্তু না, উনি দেশে ফিরেন নাই। ওনার মা অসুস্থ হওয়ার সত্ত্বেও উনি দেশে ফিরেন নাই। ওনার মা লন্ডন গেলে চিকিৎসা হলেন, আবার দেশে ফিরে আসলেন, আবার অসুস্থ হলেন, তবুও উনি দেশে আসতে পারলেন। এর মধ্যে 1-1.5 বছর চলে গেল। এক সময় উনি বললেন, যখন সমালোচনা মুখে বলে যে আমার দেশে ফেরা আমার উপরে নির্ভর করছে না, নির্ভর করছে, তাহলে কার উপরে নির্ভর করছে উনিও সেটাও বলছেন না। পরবর্তী টাইমে হঠাৎ করে উনি আবার দেশে ফিরলেন। তখন আমরা বুঝতে পারলাম যে আনন্দবাজার পত্রিকায় একটা খবর প্রকাশিত হলো যে ভারতের সাথে বিএনপির একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতাটা কি? সেই সমঝোতা হলো বিএনপির চেয়ারপারসন অর্থাৎ তারেক রহমান, উনি যে জীবনের নিরাপত্তার আশঙ্কা করতেছিলেন, অর্থাৎ নেতা হিসেবে উনি কোনো সাহসী নেতা নন বা উনি কোনো ক্যারিসমেটিক লিডার নন। উনি ওনার পিতা সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার মাতা প্রধানমন্ত্রী ছিলেন, সেই সুবাদে উনি নেতা, অর্থাৎ পরিবারতন্ত্রের ভিত্তিতে উনি এই নেতা হয়েছেন। উনি সত্যিকার অর্থে কোনো ক্যারিসমেটিক লিডার নন এবং কোনো সাহসী মানুষ নন। নতুবা উনি মৃত্যু ভয় কিংবা প্রতিবেশী রাষ্ট্রের চোখরাঙানিকে উনি কনসিডারে নিয়ে উনি দেশে আসলেন না। পরবর্তী টাইমে যখন দেশে আসলেন তখন ওই দেশের পত্রিকা এটা প্রকাশ করে দিল এবং এর বিএনপি কোনো প্রতিবাদ করেনি। তার মানে পরিষ্কার তাদের সাথে একটা সমঝোতা হয়েছে এই বিষয়ে। সমঝোতা কি? সমঝোতা তারেক জিয়ার জীবনের নিরাপত্তা দিবে এবং তারেক জিয়াকে ক্ষমতা এনে দেওয়ার জন্য যা যা করা দরকার সবই করবে। আর বিনিময়ে তাকে কি দিতে হবে? শেখ হাসিনার সমস্ত মামলাগুলোকে নর্মালাইজ করতে হবে অথবা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের অফিস খুলে রাজনীতি করার সুযোগ দিতে হবে। প্লাস ভারতের সাথে যে চুক্তি হয়েছে শেখ হাসিনার আমলে, যে অসম চুক্তিগুলা দেশের স্বার্থ বিরোধী, এই চুক্তিগুলোকে বহাল রাখতে হবে। তো এখন নির্বাচন হয়ে যাওয়ার পর তখন ভারত কর্তৃক প্রতিশ্রুতি দেওয়া ওয়াদা তারা পালন করেছেন, তাদেরকে ক্ষমতা এনে দিয়েছেন এবং তারেক জিয়ার পক্ষ থেকে এখন দায়িত্ব হলো তাদের দেওয়া ওয়াদাগুলো বাস্তবায়ন করা। আর তারই ফল হলো এই গণভোট কোর্ট পর্যন্ত যাওয়া। এই কোর্ট পর্যন্ত এই গণভোট যদি বাতিল হয়ে যায়, জুলাই সনদ যদি বাতিল হয়ে যায়, আমরা যেমন বুঝতেছি যে এইটা পক্ষান্তর বিএনপি সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের সমস্ত কাজই অবৈধ হয়ে যাবে। কেন বিএনপি এটা সংশোধন করতে চাচ্ছে না আমরা বুঝি না। কিন্তু 1975 সালে পট পরিবর্তনের পর 1979 সালের এপ্রিল পর্যন্ত সমস্ত কাজকে জিয়াউর রহমান বৈধতা দিয়েছিলেন। তো এখন বিএনপি এই অন্তর্বর্তী সরকার সমস্ত কাজকে বৈধতা কেন দিচ্ছে না আমরা বুঝতে পারতেছি না। অর্থাৎ বিএনপি সংবিধানের দোহাই দিয়ে চৌপুকে রাখতে চাচ্ছে 2028 সাল পর্যন্ত। তো সংবিধানে তো এই যে শেখ হাসিনার পলায়ন, এটা তো সংবিধানে ছিল না। অন্তর্বর্তী সরকার গঠিত হবে, এটাও সংবিধানে ছিল না। বিচারপতিরা পালিয়ে যাবে, এটাও সংবিধানে ছিল না। আদেশ জারি করেছেন, এটাও তো সংবিধানে ছিল না। তে এই যে ত্রয়োদশ জাতীয় সংবিধান ছিল না। সংবিধানের নির্বাচন হওয়ার কথা 2029 সালে। তো এই যে নির্বাচনটা হলো, এই যে নির্বাচন কমিশন গঠিত হলো, এই যে তারা শপথ নিলেন এবং সরকার গঠন, সবই তো অবৈধ। এই সহজ সমীকরণটা আমরা বুঝতেছি, বিএনপি বুঝতেছে না। এটা আমাদের বোধগম্য নয়। এটার অন্তরালে কি আছে এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের রসিক অন্য কোথাও বাঁধা।
অন্য কারো পরামর্শে ওনারা দেশ পরিচালনা করতেছেন, যার কারণে তারা গণবিরোধী বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন। সরকার গঠন হওয়ার পরে তারা অন্তর্বর্তী সরকারের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তারা সরিয়ে দিয়েছেন। তারা বাংলাদেশ ব্যাংকে একজন ঋণ খেলাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করছেন। আর এই দুদুকের পুরা টিমকে তারা পদত্যাগ করেছেন। অর্থাৎ এই কাজগুলা কিন্তু জনগণ দ্বারা মানে সমর্থিত ছিল এবং জনগণের আশা আকাঙ্ক্ষা মতোই তারা কাজগুলো করতেছিলেন। এই কাজগুলো বিএনপি তাদের ক্ষমতার জোরে এগুলিকে পট পরিবর্তন করলে এটাকে জনগণ ভালোভাবে নিচ্ছে বলে মনে হয় না। এই যে তারা একনায়ক সুলভ কিংবা শেখ হাসিনার স্টাইলে যে রাষ্ট্র পরিচালনা করতেছেন, এই বিষয়টা তাদেরকে ভোগাবে বলে আমার কাছে মনে হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে ওনারা কিছু পরিবর্তন ওনারা অ্যাকসেপ্ট করতেছেন, আর কিছু পরিবর্তন ওনারা অ্যাকসেপ্ট করতেছেন না। এই আংশিক পরিবর্তন যদি জুলাই পরবর্তী সময়ে যদি এগুলো যদি গণভোট দ্বারা রেটিফাই না করেন, সঙ্গত কারণেই তারা বৈধতার সংকটে পরিমাণের পরবর্তী টাইমে যদি কোনো অ্যাডভান্স গভর্নমেন্ট আসে, অর্থাৎ বিপরীত মতাদর্শের কোনো সরকার যদি আসে, তাহলে আইনগত সমস্যায় তারা পড়বেন। এই দুর্বলতা তো থেকে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি, বিএনপি নেতৃবৃন্দ না বোঝার কোনো কারণ নেই। তো সম্মানিত দর্শক শ্রোতা, সামনে আরও এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে যে কেন বিএনপি এই আত্মঘাতী ডিসিশন নিচ্ছেন, এইটা আমরা বুঝতে পারবো। আশা করি শুভবুদ্ধির উদয় হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। জি, আসসালামু আলাইকুম।